সুইং ট্রেডিংয়ের জন্য কিন্তু উপযুক্ত সময় এবং সুযোগ তৈরি হতে চলেছে আবার ভারতের বাজারে। তা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব, কিছু স্টক সিলেকশন ক্রাইটেরিয়ার উপর আলোচনা করব। আপনারা তো শুধু স্টকের হয়তো নাম জানতে চান, কিন্তু এই স্টক সিলেকশন ক্রাইটেরিয়াটা জানতে পারলে নিজেই নিজের খাদ্য বা শিকার খুঁজে নিতে পারবেন, ঠিক আছে? তো যাই হোক, সেটা নিয়ে আলোচনা করব। একটু ইরান ইউএস কনফ্লিক্টের আপডেট নিয়ে আলোচনা করব। ভিডিওটাকে পুরোটা দেখবেন, ভালো লাগলে একটু লাইক করে দেবেন। আর চ্যানেলে যারা নতুন, চ্যানেলের নিচে দেখবেন ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটন আছে ফ্রি অফ কস্টে। প্লিজ একটু সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো আপডেট আনলে সুইং ট্রেডিং এর উপর স্টক নিয়ে আলোচনা, সেগুলো যাতে আপনার কাছে পৌঁছে যায়। তো প্রথমে বলি যে সুইং ট্রেডিং এখন আবার আমি ফোকাস করছি, কারণ এই বিগত কয়েকদিন ইরানের টেনশনের জন্য বাজারে যে একটা আনসার্টেনটি ছিল, সেটা অনেকাংশেই এখন একটু সিজফায়ার চলছে এইসবের জন্য একটু কম আছে। এবং বেশিরভাগ ক্ষেত্রে কি বলবো, ট্রাম্পও বেশি বাড়াবাড়ি করছে না, ইন দ্য সেন্স তেমন মার্কেট ভোলাটাইল হওয়ার মতো যে কথাবার্তা পোস্ট, সেগুলো আপাতত কম করছে। কখন আবার করে জানা নেই, কিন্তু আপাতত কম করছে। সুতরাং সেই সব দিয়ে দেখতে গেলে এখন একটু করে সুইং ট্রেডিং কিন্তু করার দিকে নজর রাখা যেতে পারে। ডেইলি চার্ট আপনাদের সামনে আছে নিফটির, সেখানেই দেখতে পাচ্ছেন এখানে একটা ডবল বটম টাইপের করে কিন্তু নিফটি একটু উপরের দিকে যাওয়ার এখনো প্রবণতা দেখাচ্ছে। 24,300-তে আজকে বন্ধ দিয়েছে। যদি আপনারা আমার চ্যানেলটা ফলো করে থাকেন, যারা নিয়মিত ফলো করেন, তারা নিশ্চয়ই এইখানে জাস্ট দেখুন 3 সপ্তাহ আগে ভিডিওটা দিয়েছিলাম এবং বলছিলাম যে এইসব স্টকের দিকে নজর রাখুন, যুদ্ধের সময় চলছে, এইসব সময় একটু নজর রাখুন। তার মধ্যে দেখুন সিজি পাওয়ার নিয়ে বলছিলাম, 664 টাকা দাম ছিল, এখন সেটা কত দামে চলছে নিজেই জানেন, 750 টাকা আমার মনে হয় ওরকমই দাম চলছে সিজি পাওয়ার। তো তারপর আরো অনেক স্টক আছে, যদি আমার দিকে আসতে যাই, সিজি পাওয়ারের চার্টটা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, আমার যদি ওয়াচ লিস্টে থাকে। হ্যাঁ, 774 টাকায় এখন চলছে সিজি পাওয়ার, 774 টাকা। এই সব জায়গায় আপনাদের মনে করিয়ে দেওয়ার আমার দায়িত্ব ছিল। আমি আপনাকে এই সব জায়গায় মনে করিয়ে দিয়েছিলাম। তখনও আমি জানতাম না যে এই জায়গাতেই বটম ক্রিয়েট হবে প্রায়, কিন্তু মোটামুটি মনে হচ্ছিল যেন এই দিকে নজর রাখা যেতে পারে, ঠিক আছে? সেই স্টক 774। যদি কেউ ফলো করে থাকেন বা অ্যানালিসিসটা ভাল লাগে, প্লিজ নিচে ভিডিওতে একটু কমেন্ট করে জানাবেন। তার সাথে সাথে বিভিন্ন স্টক যেমন পিএফসিও ছিল, পিএফসিও মনে করে দেখুন, পাওয়ার ফিনান্স কর্পোরেশন, আমি বলতাম যে পাওয়ার সেক্টরের উপর নজর রাখবেন, সেই পিএফসি কি হলো? পিএফসিও এই ভিডিওতেই আমি মনে হয় পিএফসি নিয়ে আলোচনা করেছিলাম, যদি খুব একটা ভুল না হই। যদি একটু পিছনে আসি, এক সেকেন্ড, কেননা হ্যাঁ, এই দেখুন এখানে পাওয়ার ফিনান্স কর্পোরেশন পিএফসি, দেখুন এখানে কারসারও আছে, 398 টাকা দাম চলছিল। 398 টাকা পিএফসির তখন দাম চলছিল। আপনাদের মনে করিয়ে দিয়েছিলাম 398 টাকার স্টক এই কদিনে 464। এটাও যদি মনে থাকে প্লিজ ভিডিওর নিচে একটু কমেন্ট করে জানাবেন, এতে আমিও একটু উদ্বুদ্ধ হই এবং এই ধরনের স্টক অ্যানালিসিস পারপাসে, পড়াশোনার পারপাসে, এডুকেশন পারপাসে আপনাদের সামনে তাহলে তুলে ধরবো মাঝে মাঝেই, যদি ভিডিওটাকে লাইক করে দেন আর একটু কমেন্ট করে আমাকে একটু মোটিভেট করেন। আচ্ছা, তো পিএফসি এইগুলো তো বলেছি, তার সাথে সাথে দেখুন এমটারটেক বলা ছিল, এমটারটেকের যে অসাধারণ মুভমেন্ট হয়েছে, এমটারটেক তো প্রায় এই সব জায়গায় ছিল 3,400-500, সেখান থেকে 5,000-এ চলে যাবে, সেটা আমিও নিজেও ভাবিনি, দারুণ একটা মুভমেন্ট দিয়েছে। তারপর এলএনটির কথা বলেছিলাম, আপনাদের মনে আছে? বলেছিলাম যে মিডল ইস্টের জিনিস শেষ হয়ে গেলে এলএনটিই আপনার কাজে দেবে, এলএনটি যে খারাপ তা নয়। তখন 3,400, 3,500-এ চলছিল, 4,000 টাকা, 4,100 টাকা। এলএনটির মতো একটা দিগ্গজ কোম্পানি 650 টাকা বাড়া মানে অনেকটাই সেটা। আচ্ছা, বিএসসি তো বলেইছি, বিএসসি বলে বলে বিএসসি সিডিএসএল এসব তো নর্মাল ইনভেস্টমেন্ট গ্রেডের স্টক, এগুলো নিয়ে আর কি বলবো। বিএসসি যখন আমি আমার চ্যানেলে মানে এই যুদ্ধের আগে একটু কভার করছিলাম, তখন 2,800, 2,600 এরকমের মধ্যে ঘোরাফেরা করছিল, সেই ভিডিও আছে, দেখে নেবেন 3-4 সপ্তাহ আগে। এখন সেটা 3,500। এবার কি, অনেকে বলবেন যারা তো সেই মুভগুলো ধরেছেন, এছাড়াও আরো অনেক স্টক আছে যেগুলো আপনারা নিজেরাও হয়তো পড়াশোনা করে অ্যানালিসিস করে বের করেছেন, সেগুলো তো আপনাদের কাছে আছে, বা সেগুলো নিয়ে সুইং ট্রেডিং করছেন, পজিশনাল ট্রেডিং করছেন, সেটা আলাদা। কিন্তু আপনাদের প্রশ্ন থাকবে এখন কি নতুন করে। আমি বলছি প্যাটার্নটা বুঝে নিন, ভালো করে প্যাটার্নটা বুঝে নিন।
যে কোনো স্টক সুইং ট্রেডিং মানে এরকম ভাবে স্টকটা একটা ট্রেন্ডে থাকবে, তাহলে তো সুইং ট্রেডিং করবেন শর্ট টার্মের। এটা ভ্যালু ইনভেস্টমেন্ট নিয়ে কথা হচ্ছে না, পিওর সুইং ট্রেডিং যেখানে স্টপ লস রেখে কাজ হবে সেটা নিয়ে বলছি। তো এরকম ভাবে এটাকে বলে সুইং। এই যে দোলনার আকারে যাচ্ছে, এই যে দোলনা, এই নিচের দিকের আর উপরের দিকের আর নিচের দিকের যে দোলনা টাইপের, এই সুইং করে, তাই জন্য সুইং ট্রেডিং। বুঝতেই পারছেন সুইং ট্রেডিং এর সব থেকে ভালো জিনিসটা কি হয়, যখন একটা আপ ট্রেন্ডে থাকা স্টক, যখন এরকম ঘুরে আবার সাপোর্টে আসছে, তখন সেই সাপোর্টে জিনিসটাকে অ্যাকুমুলেট করা বা বাইং করা, যাতে আবার যখন সে নতুন সুইং তৈরি করবে সেই থেকে লাভটা পাওয়া যায়। এই নয় যে সুইং এর উপরের দিকে আমি নেব। সুইং এর উপরের দিকে নেওয়াটা খুব একটা বুদ্ধিমানের কাজ হবে না, সেটা ফোমোতে পড়ে নেওয়াটা হয়ে যাবে ব্যাপারটা। আমি অ্যাটলিস্ট এবার দেখুন, বিভিন্ন জন না বিভিন্ন ধরনের ট্রেডিং স্টাইল ফলো করে। কেউ হয়তো ব্রেকআউট ট্রেডিং স্ট্র্যাটেজি বলে, তখন বলবে না না সঞ্জয় ব্রেকআউটে আমি নেব, এইখানে থেকে ব্রেকআউট দিচ্ছে তখন নেব। সে এক একজনের এক এক ধরনের ট্রেডিং স্টাইল। আমি পার্সোনালি একটা আপ ট্রেন্ডিং বা কি বলে ট্রেন্ডে থাকা স্টককে যখন একটু সাপোর্টে আসে, যখন একটু রিট্রেস করে, তখন নিতে পছন্দ করি। যেমন সিজি পাওয়ারটা রিট্রেস করেছিল, যেমন পিএফসিটা একটু দেখবেন চার্টে নিচে এসেছিল, তখন সেই সময় তো ওইগুলোকে নজরে রাখতে হবে। বিভিন্ন স্টক, আপনি যে স্টককেই ফলো করেন না কেন, যেগুলো একটু আপ ট্রেন্ডে আছে, হ্যাঁ, যে স্টকগুলো হয়তো নিচের দিকে এরকম অভিমুখ করে আছে সেই স্টকগুলো না, যে স্টকগুলো আমি একটু আগে মানে চার্টে দেখলাম, যেমন সিজি পাওয়ার বলুন, আপনার বিএসসি বলুন, এমটার বলুন, বিভিন্ন পিএফসি বলুন, এগুলো একটু ঊর্ধ্বমুখী স্টক, এগুলো ট্রেন্ডিং আপওয়ার্ড স্টক। এরকম ট্রেন্ডিং আপওয়ার্ড স্টক যখন রিট্রেসমেন্ট করে, কয়েকদিনের রিট্রেসমেন্ট হতে পারে, কয়েকদিনের রিট্রেসমেন্টে যখন সাপোর্টে আসে, তখন ব্যাপারগুলোকে অ্যাকুমুলেট করার দিকে দেখবেন। আমি স্পেসিফিক স্টকের কোনো নাম বলছি না, প্লিজ কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইস হিসাবে নেবেন না, এটা টেকনিক্যাল অ্যানালিসিসের একটা অঙ্গ, সুইং ট্রেডিং এর একটা অঙ্গ। তাই আমি বলছি যখন রিট্রেসমেন্টে আসে তখন আমি সাপোর্টে, তখন আমি নিতে ভালোবাসি উইথ, তাহলে কি স্টপ লসটা একটু ছোট্ট থাকে। স্টপ লস এরকম ধরুন করলেন, বা আগের সুইং এর নিচে স্টপ লস রাখলেন। তারা সুইং ট্রেড বা ট্রেডিং একদমই করবেন না যারা স্টপ লস রাখতে পারেন না, অথবা স্টপ লস এলেও না না মনে হয় না না লস বুক করবো, না 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 আরেকটু দেখি, এরকম যাদের মেন্টালিটি আছে, তারা প্লিজ প্লিজ হাত জোর করে বলছি স্টক মার্কেটে ট্রেডিং করবেন না। অ্যাটলিস্ট এটা তো বুল মার্কেট নয়, এখন ট্রেডিং করবেন না, ঠিক আছে? ইনভেস্টমেন্ট করুন, মিউচুয়াল ফান্ডের হাত ধরে করুন, কোনো অসুবিধা নেই, কিন্তু প্লিজ ট্রেডিং করবেন না যারা স্টপ লস রাখতে পারেন না। তাহলে কি হলো, এখন সত্যিকারের, আবারও বলছি, সুইং ট্রেডিংয়ের একটা এনভায়রনমেন্ট এসেছে, সুইং ট্রেডিংয়ের মতো আছে। যেগুলো আপওয়ার্ড স্টক সেগুলো দেখুন। যারা একদম নতুন তারা নিফটি 200-এর মধ্যে থাকুন, যারা একটু অ্যাডভান্সড বা একটু এক্সপিরিয়েন্স আছে তারা নিফটি 500-এর স্টকের একটা লিস্ট করে নিন। সেই লিস্টটাকে দেখুন যে কোন স্টকগুলো আপওয়ার্ডে আছে, সেই স্টকগুলোকে একটু কয়েকদিন দেখুন, কয়েকদিন অ্যানালিসিস করুন, টেকনিক্যাল অ্যানালিসিস করুন, পড়াশোনা করুন, তারপর সেগুলোকে টেকনিক্যাল মেনে স্টপ লস রেখে সেগুলোকে রিট্রেসমেন্টে একটু দেখার চেষ্টা করুন। ওভারঅল এখানে শর্তাবলী প্রযোজ্য। কি শর্তাবলী এটা মনে রাখবেন, দুটো তিনটে শর্ত আছে। এক, সেটা হচ্ছে ইরান আর ইউএস এর কনফ্লিক্ট যাতে আরো না বাড়ে। এখন যেমন আছে তেমন থাকলে ঠিক আছে, এখনো হয়তো যুদ্ধের টেনশন, যুদ্ধ একদম থেমে যায়নি, কিন্তু এখন যা টেনশন আছে সেটা থাকলেও ওকে, কেন বাজার সেটা হজম করে নিয়েছে। বাজার জানেন সবসময় ফিউচারটা দেখে, 6 মাস বাদেরটা দেখে, যা হয়ে গেছে সেটা নিয়ে ভাবে না। সুতরাং আর যদি কনফ্লিক্টটা বেশি না বাড়ে, এরকমই থাকে, তাহলে ঠিক আছে, এটা একটা শর্ত। যদি বেশি বেড়ে যায় তাহলে আবার সুইং ট্রেডগুলো থেকে বেরিয়ে যেতে হবে। 2 নম্বর ব্যাপার, মানে ডলার, ইউএসডি আর আইএনআর এর যে ভ্যালুটা, সেটা এখন যে রেটে আছে সেই 93-94 এটাই থাকুক, তাহলে ঠিক আছে। এই নয় যে টাকার দাম 98-এ চলে গেল, 100-তে চলে গেল ডলারের অনুপাতে, তাহলে আবার খারাপ হয়ে যাবে, সেটা যাতে না হয়। আর অয়েলের দামটা যদি হঠাৎ করে বেড়ে যায় তাহলে তো আবার খারাপ ভারতের ইকোনমির পক্ষে। এরকম বা এর থেকে কমের দিকে গেলে ইটস ওকে। তো এই 3টে শর্তের দিকে একটু মনে রাখবে। এফআইআইদের সেলিংটা বন্ধ হওয়াও একটা ওয়ান অফ দ্য শর্ত, কিন্তু ঠিক আছে, মানে এফআইআই তো সেল করছেই, সেটা ঠিক আছে, আমরা তাই জন্যই আপ ট্রেন্ডিং স্টকে থাকবো, তাই জন্যই এটা বুল রান নয়। আবার বাজার ভালো হয়ে গেলে আবার এফআইআইরা ঠিকই আসবে।
তো এই ব্যাপারগুলো মনে রাখবেন। এই শর্তাবলী অনুযায়ী এই ধরনের একটু প্যাটার্ন, একটু আপ ট্রেন্ডিং স্টকে একটু সুইং ট্রেডিং গুলো আশা করি একটু নজরে রাখতে পারেন। এবার আসি একটু কনফ্লিক্ট নিয়ে, যেটা ইউএস ইরানের ব্যাপারটা চলছে। ইউএস ইরানের ব্যাপারে জানেন ইউএস একটু ব্লকেড করেছে স্ট্রেট অফ হরমুজে, যেখানে ইরানের জাহাজগুলোকে যেতে দিচ্ছে না, যেগুলো ইরান স্পেসিফিক জাহাজ। তাছাড়া ইরান ধরুন চায়নাতে তেল পাঠাচ্ছে, যেখানে যেসব মানে জাহাজে চায়নার ফ্ল্যাগ দেওয়া আছে কিন্তু ইরান থেকে আসছে, সেগুলোকে কিন্তু ছাড়া হচ্ছে, সেগুলোকে ছাড়ছে। বলতেই পারেন যে চায়নার সাথে পাঙ্গা নিতে চায় না ট্রাম্প, জানেও। আর শি জিনপিং এর সাথে বৈঠকও আছে কিছুদিন বাদে। সুতরাং তো চায়নার অয়েল ট্যাঙ্কার যাচ্ছে, ইন্ডিয়ারও অয়েল ট্যাঙ্কার যাচ্ছে, জানেন ইন্ডিয়ান প্রাইম মিনিস্টারের সাথেও ট্রাম্পের কথা হয়েছে। তো অ্যাটলিস্ট মানে ঠিক আছে, অ্যাটলিস্ট অত এনার্জি ক্রাইসিস যে হয়ে গেছে, আরও বেড়ে গেছে তা নয়। হ্যাঁ, অয়েলের দামটা একটু উঁচুর দিকেই আছে, একটু না অনেকটাই উঁচুর দিকে আছে, সেটা একটা কনসার্ন। কিন্তু আরও যে এক্সক্যালেশনটা, জোরদার ধরনের এক্সক্যালেশন, সেটা নয়। দেখুন, একটু যুদ্ধ একদিনে দুম করে থেমে যায় না। ভারত পাকিস্তানেও যখন ওই সিজফায়ার ঘোষণা হলো, তারপরেও আমরা আকাশে ড্রোন দেখেছিলাম, তারপরেও এক দুদিন বাদে একটু অবস্থা স্বাভাবিক হয়। সুতরাং হঠাৎ করে বললাম আর হঠাৎ করে থেমে গেল সব যুদ্ধ, তা একদমই হয় না, কিন্তু অ্যাটলিস্ট একটু ভালোর দিকে যাচ্ছে। আবার ওইদিকে ইসরায়েল লেবাননের সাথেও সিজফায়ার হয়েছে, সেটা ট্রাম্প ঘোষণা করেছে গতকাল। সুতরাং মোটে উপরে মানে মোটামুটি বললে যা এই বিগত 1-2 সপ্তাহে যা আমরা দেখেছিলাম, তার থেকে এখন মানে কি বলবো, কম্প্যারেটিভলি ভালো জায়গায় আছে এই কনফ্লিক্টের ব্যাপারগুলো। তো ঠিক আছে, এই ব্যবস্থাটা এইটাই যদি অব্যাহত থাকে, মানে এর থেকে যদি আরো বাজে দিকে না এক্সক্যালেট করে, তাহলে মার্কেট ঠিক আছে। এবার সুইং ট্রেডিং নিয়ে তো বললাম, ইউএস এর এই নিয়ে বললাম। এবার একটু অয়েলের নিয়ে আসি। অয়েল দেখুন এখন মোটামুটি ওই 100-র কাছাকাছি, 90 থেকে 100-র ঘরে ঘোরাফেরা করছে অয়েলের যদি প্রাইস দেখেন। তো ঠিক আছে, মানে ঠিক আছে ইন দ্য সেন্স যে 120-তে চলে গেছিল, 130-এর দিকে যাচ্ছিল, তার থেকে 90-এ এসেছে কম, সেটা অনুযায়ী কম। আবার দেখতে গেলে নিচ থেকে $50-60 ইন্ডিয়া তেল পেত, তার থেকে তো অনেকটাই বেশি, সেটা আলাদা ব্যাপার। কিন্তু অ্যাটলিস্ট 120-130-এ চলে যাচ্ছে না, সেটা একটা ভালো দিক। হরে দরে দেখতে গেলে মার্কেটের অনুযায়ী এখন যে গ্লোবাল পরিস্থিতি, মার্কেট যা দেখে এসেছে তার থেকে একটু ভালো, তাই জন্যই মার্কেট একটু স্বস্তির নিঃশ্বাস ফেলছে। বিভিন্ন সেক্টর এবং বিভিন্ন আপট্রেন্ডিং স্টকের উপর নজর রাখবেন। আমি আরও কিছু আপট্রেন্ডিং স্টকের উপর এবং এই জাতীয় ভিডিও আরও আনবো, তার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটাকে ভালো লাগলে লাইক করে দিন। আর যারা অপশন ট্রেডিং বা এই মার্কেটে থেকে এই সব স্টক জিনিস বা অপশনের জিনিসগুলো শিখতে চান, অপশনের উপর কোর্স আমার মে মাসের প্রথম সানডে শুরু হবে, যার এনরোলমেন্ট শুরু হয়ে গেছে। এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে এবং প্রথম কমেন্টে লিংক দেওয়া আছে, সেখান থেকে কোর্সে এনরোল করতে পারেন। 5,500 টাকার মতো ফিজ আছে, কোর্স ফি। সেটা একটু চেক করে নেবেন। সেখানে গুগল প্লে স্টোর থেকে সঞ্জয় টক্স এই অ্যাপটা ডাউনলোড করে নিয়ে এনরোল করে নিতে হবে। তার সব লিংক ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে দেওয়া আছে, একটু চেক করে নেবেন। ভালো থাকবেন সবাই, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।